কল্যাণী, তোর জ্বর তো আরো বাড়ছে রে। সকাল থেকে দেখছি শরীর পুড়ে যাচ্ছে তোর। এই জল ডোবার ধারে থাকতে থাকতে মশায় খেয়ে ফেললো তোকে। সেই মশার কামড়েই এই জ্বর এসেছে। আমি জানি আমাকে ডাক্তার আনতে হবে তোর জন্য, কিন্তু টাকা কোথায় পাবো বলতো? দিদি, আমাকে নিয়ে এত চিন্তা করিস না। তুই তুই একাই তো সব সামলাচ্ছিস, সকাল থেকে রাত কাজ করছিস, আর আমি শুধু তোকে কষ্টই দিয়ে যাচ্ছি। ভাবছি আমি মরে গেলে তোর বোঝা কমবে, তুই একটু শান্তিতে থাকতে পারবি। কল্যাণী, এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? তুই আমার একমাত্র বোন, তোকে ছাড়া আমার কে আছে বলতো এই দুনিয়ায়? মা মারা গেলেন, তার 2 বছর পর বাবাও চলে গেলেন। তুই ছাড়া আমার যে আর কেউ নেই। আমি তোকে বাঁচাবই, যা করতে হয় করব। কিন্তু দিদি, এই জায়গায় থাকলে আমার অবস্থা দিন দিন আরো খারাপ হবে। এই জল ডোবার জল থেকে এত মশা আসে, রাতে ঘুমানো যায় না। গ্রামের লোকেরা আমাদের ভালো চোখে দেখে না, মোড়ল কোনোদিন সাহায্য করে না। কি করবি তুই এই অবস্থায়? কাল সকালে মোড়লের কাছে যাব, তারা পায়ে ধরবো, হাত পাতবো, হয়তো একটু দয়া দেখাবে আমাদের ওপর। তোর চিকিৎসার জন্য যদি কিছু টাকা ধার দেয়, তাহলে ডাক্তার দেখাতে পারবো। মোড়ল? দিদি, সে তো কোনোদিন কাউকে 1 পয়সাও সাহায্য করেনি। গ্রামের সবাই বলে লোকটার মন পাথরের মতো, কারো দুঃখে ওর মন গলে না। তুই যাস না দিদি, শুধু শুধু ওখানে গিয়ে তুই অপমানিত হবি, সেটা আমি দেখতে পারবো না। অপমান পেলেও যাব কল্যাণী, তোকে বাঁচানোর জন্য অপমান সইতে আমি রাজি আছি। তুই আমার প্রাণ, তোর জন্য যা করতে হয় আমি করব। দিদি, তুই এত ভালো কেন রে? আমার জন্য তোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বোকার মতো কথা বলিস না, তুই সুস্থ হলেই আমার জীবন সার্থক। মোড়ল কাকাবাবু, আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছি। আমার ছোট বোন কল্যাণী খুব অসুস্থ, জল ডোবার মশার কামড়ে জ্বর হয়েছে তার। দিন দিন শরীরের অবস্থা খারাপ হচ্ছে। একটু টাকা ধার দিন না কাকাবাবু, ডাক্তার দেখাতে হবে। টাকা ধার চাইছো আমার কাছে? তোমাদের কি আছে যে ফেরত দিতে পারবে? কোনো সম্পত্তি আছে, কোনো জমি আছে? ওই জলা ডোবার পাশে ভাঙা কুঁড়ে ঘরে থাকিস, নিজেরা খেতে পায় না, আবার এসেছে আমাদের কাছে টাকা চাইতে। কাকাবাবু, আমরা গরিব সেটা সত্যি, কিন্তু আমি ফেরত দেব, আমি কথা দিচ্ছি। আমি কাজ করে পরিশ্রম করে আস্তে আস্তে শোধ করব। শুধু এখন একটু সাহায্য করুন, আমার বোনটা যে মরে যাবে। সাহায্য? আমি কি তোমাদের বাপ নাকি যে সাহায্য করতে আসব? এ গ্রামে তোমাদের মতো গরিব হাজারটা আছে। সবাইকে সাহায্য করতে গেলে আমি নিজেই ভিখিরি হয়ে যাব। নিজের টাকা নিজে জোগাড় কর, আমার কাছে আসবার দরকার নেই। কাকাবাবু, অন্তত একটু ওষুধের টাকা দিন, 20-25 টাকা হলেও চলবে। আমার বোন মরে যাবে কাকাবাবু, একটু দয়া করুন। মরলে মরুক, আমার কি? আমি কি ডাক্তার নাকি যে মানুষ বাঁচাবো? তোরা এখান থেকে এক্ষুনি চলে যা, আর কোনোদিন আমার বাড়ির চৌকাঠ মারাবি না। বাঘ বলছি, বাঘ বাঘ বাঘ। কাকাবাবু, এতটা নির্দয় হবেন না, আমাদের জন্য একটু ভাবুন। আমাদের কেউ নেই, আগে পিছে কেউ নেই কাকাবাবু। আপনি ছাড়া আমরা কার কাছে সাহায্য চাইবো বলুন? নির্দয় বলছিস আমাকে? আমি সত্য কথা বলছি শুধু। এখন যা এখান থেকে, নইলে আমার লোকদের ডাকবো, তারা তোকে ধরে বের করে দেবে। আর কথাবার বেরো বেরো। কাকাবাবু, একদিন আপনারও বিপদ আসতে পারে, সেদিন মনে রাখবেন আজকের কথা। আমাকে শেখাতে এসেছো? হ্যাঁ, সালা বেরিয়ে যা। দিদি, এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছি আমরা? আমি তো ঠিক মতো হাঁটতেও পারছি না, পা টলছে। আমাকে এখানে রেখে তুই যা, আমার জন্য তোর জীবন নষ্ট করিস না। কল্যাণী, একদম এরকম কথা বলবি না। এখানে থাকলে তুই নিশ্চিত মরে যাবি। এই জল ডোবার মশা তোকে একদম শেষ করে দেবে। জঙ্গলের ধারে একটা জায়গা খুঁজে বের করব, সেখানে নতুন করে শুরু করব আমরা। কিন্তু জঙ্গলে গিয়ে আমরা কিভাবে থাকবো দিদি? সেখানে তো কিছুই নেই, ঘর নেই, খাবার নেই। কচু পাতা দিয়ে আশ্রয় বানাবো, যেমন করে হোক মাথা গোঁজার জায়গা করব। মনে আছে মা বলতেন, যেখানে ইচ্ছা সেখানে উপায়। আমরা বাঁচবো কল্যাণী, দেখিস এই গ্রামের লোকেরা আমাদের মানুষ বলেই গণ্য করে না। মোড়ল আজ আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিল, অপমান করলো সবার সামনে।
আর এখানে এক মুহূর্তও থাকবো না। দিদি, আমি তোকে কত কষ্ট দিচ্ছি রে। আমি অসুস্থ না হলে তোকে এতটা কষ্ট পেতে হতো না, এই ঝড় বৃষ্টিতে বেরোতেও হতো না। কল্যাণী, আবার তুই সেই একই কথা বলছিস? তুই তো আমার বোন, আমার সব কিছু। তোকে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে আমি রাজি আছি। আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। চল, আর দেরি করিস না বোন, আর দেরি করা ঠিক হবে না। ঠিক আছে দিদি, তুই যেখানে নিয়ে যাস আমি তোর সাথে যাব। দিদি দেখ না, বন্যার জলে কত চিংড়ি মাছ ভেসে আসছে, ছোট ছোট, মাঝারি, বড়, সব ধরনের। ওগুলো যদি ধরতে পারতাম কত ভালো হতো। হ্যাঁ তাই তো, সত্যিই তো রে। দেখ দেখ, কত ভেসে আসছে বন্যার স্রোতে। এগুলো ধরে রান্না করে খেতে পারবো আমরা। আজ থেকে আমাদের খাবার চিন্তা দূর হলো। দিদি, শুধু নিজেরা খাওয়া নয়, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন, তুই এই চিংড়ি মাছ ধরে কচু পাতায় মুড়ে রান্না কর, তারপর পাশের গ্রামে নিয়ে যা, সেখানে মানুষদের কাছে বিক্রি কর, টাকা আসবে। কচু পাতায় চিংড়ি মাছ রান্না করে বিক্রি করব? সেটা কি মানুষ কিনবে? কিনবে রে দিদি, কিনবে, অবশ্যই কিনবে। কচু পাতায় মাছ রান্না করলে যা স্বাদ হয় না, সেটা অন্য কিছুতে হয় না। মনে আছে মা কিভাবে রাঁধতো? কচু পাতার ভেতরে মশলা দিয়ে মাছ মুড়ে দিত, তারপর পাতার ওপরে ছাই চাপা দিয়ে রান্না করত। কি অসাধারণ স্বাদ হতো! সেই রান্না করে মানুষদেরকে খাওয়াতে পারলে মানুষের ভিড় আসবে দোকানের সামনে, দেখে নিস। কল্যাণী, তুই তো সত্যিই বুদ্ধিমতী রে। এইভাবে তো ভাবিনি কখনো। চিংড়ি ভেসে আসছে বিনা পয়সায়, কচু পাতাও এখানে অঢেল, শুধু পরিশ্রম করে রান্না করতে হবে আর বিক্রি করতে হবে। হ্যাঁ রে দিদি, কাল সকালে পাশের গ্রামে যা, সেখানকার বাজারে বিক্রি কর। এই গ্রামের মানুষ আমাদের ঘৃণা করে, কিন্তু পাশের গ্রামের মানুষ হয়তো ভালো হবে। টাকা পেলে আমার চিকিৎসা করাতে পারবি। ঠিক বলেছিস কল্যাণী, মায়ের শেখানো রান্না কাজে লাগাবো। কাল থেকেই শুরু করছি। যত কষ্টই হোক আমাকে কাজ করতেই হবে, অন্তত তোকে ভালো রাখার জন্য। তারপর যা হবে দেখা যাবে। মা, এই চিংড়ির ভাজা থেকে কি চমৎকার গন্ধ আসছে! নাকে লাগতেই জিভে জল এসে গেল। কচু পাতায় করেছো দেখছি। কোথায় শিখলে এমন রান্না? এই গ্রামে তো কেউ এইভাবে রাঁধে না। কাকাবাবু, আমার মা শিখিয়েছিলেন ছোটবেলায়। কচু পাতায় মাছ মুড়ে রান্না করলে স্বাদ একদম আলাদা হয়। অন্য কোনো পাতায় এই স্বাদ পাবেন না। একটু খেয়ে দেখুন না কাকাবাবু, ভালো লাগবে। এ তো অসাধারণ জিনিস। এমন চিংড়ি তো জীবনে খাইনি কোনো দিন। মুখে দিতেই গলে যাচ্ছে। আর দাও মা, আরো দাও। আমি কিনবো, বাড়িতে নিয়ে যাব, ছেলে পুলেদের খাওয়াবো। নিন কাকাবাবু, যত খুশি খান। আজ প্রথম দিন এনেছি বাজারে, কাল থেকে আরও বেশি করে আনবো। তুমি কোথা থেকে আসছো মা? এই গ্রামের মেয়ে তো না তুমি, আগে দেখিনি তোমাকে। কাকাবাবু, আমি পাশের গ্রাম থেকে আসছি। আমার ছোট বোন খুব অসুস্থ, মশার কামড়ে জ্বর হয়েছে অনেক দিন ধরে। তার চিকিৎসার জন্য টাকার দরকার, তাই এই চিংড়ি ভাজা বিক্রি করতে আসা। বেচারি মা, এত কষ্টের মধ্যেও লড়াই করছো। তোমার বোনের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। এই না মা, আর একটু বেশি দিলাম টাকা। ওপরওয়ালা তোমার বোনকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। অনেক ধন্যবাদ কাকাবাবু, আপনার মতো ভালো মানুষ দুনিয়ায় কমই আছে। আপনার মুখের হাসি দেখে আমারও ভালো লাগছে। মা, তুমি রোজ এসো এখানে, আমি সবাইকে বলবো তোমার কাছ থেকে কিনতে। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি হঠাৎ করে আমার কাছে, কিছু দরকার ছিল নাকি? ডাক্তারবাবু, আমার ছোট বোন অনেক দিন ধরে অসুস্থ। জলডোবার মশার কামড়ে জ্বর হয়েছিল, এখন দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমি টাকা এনেছি সাথে করে, আপনি যত খুশি টাকা নিন, কিন্তু ভালো ওষুধ দিন, যাতে আমি আমার বোনকে বাঁচাতে পারি, সুস্থ করতে পারি। কই দেখি, বেশ কিছু টাকা তো এনেছো। তোমার মতো গরিব মেয়ের কাছে এত টাকা এলো কোথা থেকে বলো তো? তোমরা তো খেতেই পাও না ঠিক মতো। ডাক্তারবাবু, আমি কচু পাতায় চিংড়ি ভাজা বানিয়ে বিক্রি করছি পাশের গ্রামের বাজারে। সেখান থেকে যা আয় হচ্ছে তা দিয়েই এই টাকা জমিয়েছি, সব বোনের চিকিৎসার জন্য। ও
ও তাই নাকি? ব্যবসা শুরু করেছো? বাবা, ভালো কথা, খুব ভালো কথা। এই নাও তোমার ওষুধ। তোমার বোনকে নিয়ম করে খাওয়াও, সকাল বিকেল। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। এই ওষুধে আমার বোন সুস্থ হয়ে যাবে তো? ওকে বাঁচাতেই হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, সুস্থ হবে, চিন্তা করো না। তুমি এখন যাও, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, আসি তাহলে। এই মেয়ে চলে গেল। বেশ কিছু টাকা পেয়েছে দেখছি। এই খবর মোড়লকে জানালে নিশ্চয়ই খুশি হবে। সে তো এই মেয়েদের ওপর রাগ করে আছে, একটু ইনাম পাওয়া যাবে হয়তো। বিনোদিনী, শুনেছি তোদের কাছে অনেক টাকা জমা হয়েছে। তা কোত্থেকে এলো এত টাকা? চুরি করেছিস নাকি কারো বাড়ি থেকে? কিরে, সে টাকা দে দে, সব দে। মোড়ল কাকাবাবু, আপনি এত রাতে এখানে কিসের টাকার কথা বলছেন? আমার কাছে তো কোনো টাকা নেই এখন। নাটক করছিস? হরিপদ সব বলে দিয়েছে আমাকে। তুই ডাক্তারের কাছে অনেক টাকা দিয়ে গেছিস। সেই টাকা কোথা থেকে এলো? আমার গ্রামে চুরি হয়েছে, তুই করেছিস নিশ্চয়। চুরি? আমি কোনো চুরি করিনি মোড়ল মশাই। আমি চিংড়ি মাছ বিক্রি করে সেই টাকা জোগাড় করেছি পাশের গ্রামে গিয়ে। সেই টাকা দিয়ে বোনের ওষুধ কিনেছি। আমার কাছে আর তো কোনো টাকা নেই। মিথ্যে কথা বলছিস? চিংড়ি বিক্রি করে এত টাকা হয় নাকি? হ্যাঁ, ভাবছিস আমি বোকা? দে দে, সব টাকা দে, যা লুকিয়ে রেখেছিস সব বের কর। মোড়ল কাকাবাবু, আমার কাছে সত্যিই আর কোনো টাকা নেই। বোনের ওষুধ কিনতে যা ছিল সব খরচ হয়ে গেছে। বিশ্বাস করুন আমাকে। বিশ্বাস? তোকে বিশ্বাস করব? এই ছেলেরা, খোঁজ সব জায়গায়, যা পাস নিয়ে আয়। দিদি, এরা কি করছে? আমাদের সব জিনিস নিয়ে যাচ্ছে যে। কল্যাণী, চুপ করে থাক। এদের সাথে তর্ক করে লাভ নেই। এরা যখন ভেবেই নিয়েছে যে আমাদের ক্ষতি করবে, তখন আমাদের ক্ষতি করেই ছাড়বে। কিছুই করার নেই। শুধু শুধু এদের সাথে তর্ক করে কোনো রকম লাভ নেই। ঠিকই বলেছিস, তর্ক করবার দরকার নেই। যা পেয়েছি নিয়ে যাচ্ছি। আর শোন, এরপর থেকে আমার গ্রামের ধারে কাছে আসবি না। এলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মা, তোমরা দুজন এখানে কেন, এই জঙ্গলের ধারে? দুই মেয়ে একা এরকম জায়গায়? কি হয়েছে তোমাদের? কাঁদছো কেন? বাবা, আমরা দুই বোন। আমার ছোট বোন কল্যাণী অনেক দিন ধরে অসুস্থ। গ্রামের মোড়ল আমাদের সেই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। এখানে আশ্রয় নিয়েছিলাম। কিছু টাকাও জমিয়েছিলাম চিংড়ি বিক্রি করে। কিন্তু কাল রাতে সেই মোড়ল এসে সব কেড়ে নিয়ে গেছে। আমরা এখন পুরোপুরি অসহায় বাবা। মা, আমি বৈদ্যনাথ, সাধু মানুষ। এক গ্রাম থেকে আর এক গ্রামে ঘুরে বেড়াই। জঙ্গলে জড়িবুটি সংগ্রহ করতে এসেছিলাম। তোমার বোনকে একটু দেখি, হয়তো কিছু করতে পারবো। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। জ্বর আসে, শরীর হাত পা কাঁপে, কিছু খেলেই বমি হয়ে যায়। আমি মনে হচ্ছে আর সুস্থ হতে পারবো না বাবা। আমার আশা ত্যাগ করুন সবাই। আমার জন্য দিদি অনেক কষ্ট পেয়েছে। আর না। মা, তোমার এই রোগ আমি চিনি। মশার কামড়ে এই জ্বর হয়। আমার কাছে জঙ্গলের জড়িবুটি আছে, সেটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। বাবা, সত্যি আপনি আমার বোনকে সুস্থ করতে পারবেন? এই ওষুধ কাজ করবে? মা, প্রকৃতির ওষুধ কখনো মিথ্যে হয় না। আমি চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে সব খুলে বলো, কি কি হয়েছে তোমাদের সাথে, গোড়া থেকে বলো। বাবা, অনেক লম্বা কাহিনী, শুনবেন আপনি? শুনবো মা, শুনবো। আমার কোনো তাড়া নেই। এ তো অন্যায়, এত নির্দয়তা। মোড়ল দুই অসহায় মেয়ের কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আর সেই ডাক্তার বিশ্বাসঘাতকতা করে মোড়লকে খবর দিয়েছে। এদের অবশ্যই শাস্তি হবে প্রকৃতির নিয়মেই। বাবা, শাস্তি আর কে দেবে বলুন?
মোড়ল গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, তার বিরুদ্ধে কথা বলবার সাহস কারো নেই। আমরা দুই গরিব মেয়ে কিছুই করতে পারবো না তার বিরুদ্ধে। মা, ক্ষমতা চিরস্থায়ী নয়। মনে রেখো, যারা গরিব দুঃখীর সাথে অন্যায় করে তাদের বিচার হয় একদিন না একদিন। আমি দেখেছি জীবনে, প্রকৃতি তার নিয়মে সবার বিচার করে। বাবা, আপনার কথা শুনে একটু ভরসা পাচ্ছি, কিন্তু সত্যি কি মোড়লের কিছু হবে? সে তো এত ক্ষমতাশালী। মা, তোমরা ধৈর্য ধরো, ওপরওয়ালার উপর ভরসা রাখো। তোমাদের কষ্টের দিন শেষ হয়ে একদিন নিশ্চয়ই সুখের দিন আসবে। বাবা, আপনাকে পেয়ে আমরা ধন্য হলাম। এই জঙ্গলে একা একা কতটা ভয়ে ছিলাম জানেন? ভয় পেও না মা, চলো তোমার বোনের চিকিৎসা শুরু করি আগে। মোড়ল মশাই, আপনার শরীরের অবস্থা মোটেও ভালো না। বন্যার জলে ভিজে জ্বর এসেছে, সাথে শরীরের ব্যথা। আপনাকে এখন থেকে নিয়মিত ওষুধ খেতে হবে আর বিশ্রাম নিতে হবে, না হলে আপনার সুস্থ হবার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। ডাক্তার, ডাক্তার বাঁচাও আমাকে, শরীরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। কি হলো আমার হঠাৎ করে? আমি তো সুস্থ মানুষ ছিলাম। মোড়ল মশাই, আপনি তো সেদিন রাতে বৃষ্টিতে ভিজেছিলেন ওই দুই বোনের কাছ থেকে টাকা নিতে গিয়ে। সেই থেকেই এই অবস্থা শুরু হয়েছে। জানি না, আবার মশার কামড়েও হতে পারে, আমি ঠিক বুঝতে পারছি না। ওই মেয়ে দুটো সব ওদের জন্যই হচ্ছে। ওরা নিশ্চয়ই কোনো তুকতাক করেছে আমার উপর। টুকটাক বলে কিছু হয় না, এটা স্রেফ জলে ভেজার ফল। যাই হোক, একটা কথা বলবো, আপনি তো অনেক সম্পত্তির মালিক, আমাকে একটু বেশি দিন এবার। আমি তো আপনার একমাত্র ভরসা এই মুহূর্তে। বেশি টাকা চাইছো? তুমি কি ডাক্তার? চিকিৎসা করা তোমার কাজ, তার জন্য আলাদা টাকা দিতে হবে কেন? মোড়ল মশাই, ভালো ওষুধ দামই হয়, আর আমারও তো সংসার চালাতে হয়, বুঝে নিন। ঠিক আছে, ঠিক আছে, পরে দেখা যাবে। আগে আমাকে সুস্থ করো, তারপর তারপর যত টাকা প্রয়োজন আমি সব দেব, সব দেব, সব দেব। মোড়ল মশাই, সামনে দেখুন, জল আসছে, বন্যার জল। এত জোরে বন্যার জল আসছে, পালান পালান এখান থেকে, নাহলে বাঁচতে পারবো না। কি? এ কোথা থেকে এত জল এলো? নদীর বাঁধ ভেঙে গেছে নাকি? বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। আমিও ভেসে যাচ্ছি, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে, ডুবে যাচ্ছি, বাঁচাও বাঁচাও, সাহায্য করো। এ কি হলো আমার? সব শেষ হয়ে গেল, কেউ নেই আমাকে বাঁচাতে। আমি এত ক্ষমতাশালী মানুষ, কিন্তু আজকে এই বিপদের দিনে আমি সম্পূর্ণ একা। কেউ আমাদের দিকে আসছে না, কেউ না। মোড়ল মশাই, বাঁচাও আমাকে, বাঁচান, আমি সাঁতার জানি না, আমাকে দয়া করে বাঁচান। বাঁচাও, বাবু মরে যাবো, বাবু বাবু মরে যাবো, না হলে এখান থেকে বেশি যাবো আমি। বাঁচান আমাকে, বেশি যাচ্ছি, মোড়ল বাবু বাঁচান, বাঁচান বাঁচান, বাবু বাঁচান, বাঁচান। আমিও আর পারছি না, আমার শরীর অনেক অসুস্থ, আর পারছি না। আমি এখানে বসে থাকতে পারছি না, বাঁচাও আমাকে। বাবা দেখুন, মোড়ল কাকা জলে ভেসে আসছে, হ্যাঁ এখনো নড়ছে, বেঁচে আছে মনে হচ্ছে। চলুন বাবা, আমরা ওনাকে টেনে তুলি। একটা মানুষের প্রাণ রক্ষা করতেই হবে আমাদের, যত খারাপ মানুষই হোক না কেন সে। টান মা টান, দেখি এখনো প্রাণ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, শ্বাস ফেলছে, বাঁচানো যাবে। দিদি, এই লোক আমাদের সব কেড়ে নিয়েছিল, অপমান করেছিল, তবু তুই বাঁচাচ্ছিস। কল্যাণী, মানুষকে মরতে দেওয়া পাপ, সে যতই খারাপ হোক। আমি আমি কোথায়? কে বাঁচালো আমাকে? আমি আমি চোখে ঝাপসা দেখছি। মোড়ল কাকা বাবু, আমরাই বাঁচালাম। আমি বিনোদিনী, এ আমার ছোট বোন কল্যাণী। আপনি বন্যার জলে ভেসে গিয়েছিলেন, আমরা দেখতে পেয়ে আপনাকে টেনে তুললাম।
তোমরা তোমরা আমাকে বাঁচালে। আমি তোমাদের সাথে এত অন্যায় করেছি, তোমাদের টাকা কেড়ে নিয়েছি, অপমান করেছি, তবু তোমরা কাকাবাবু, বিপদে মানুষই মানুষের পাশে দাঁড়ায়, এটাই তো মানুষের ধর্ম। আমরা আপনাকে এই বিপদের মধ্যে ভেসে যেতে দেখে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারি না, এটা অন্যায় করা হবে। আমি আমি লজ্জিত, তোমাদের কাছে ক্ষমা চাইছি। সারা জীবন অন্যায় করে এসেছি, আজকে বুঝলাম মনুষ্যত্বের ওপরে কোনো কিচ্ছু নেই। কোনো দিন মানুষের সাহায্য করিনি আমি, অথচ তাদের দয়াতে আমি মোড়ল হয়েছিলাম। অথচ যেদিন আমার শরীর খারাপ হলো, যাদের আমি কাছের ভাবতাম তারাই আমাকে ছেড়ে চলে গেল। মোড়ল মশাই, দেরিতে হলেও তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ। এখনো সময় আছে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত করবার। এবার বাকিটা তোমার উপর, তুমি কি করবে না করবে। বিনোদিনী, কল্যাণী, দেখছি তোমাদের এই দোকান দিন দিন বড় হচ্ছে। কচু পাতার চিংড়ি ভাজা এখন সারা এলাকায় বিখ্যাত হয়ে গেছে। দূর দূর থেকে মানুষ আসছে খেতে। মোড়ল কাকাবাবু, আপনার সাহায্য ছাড়া এই দোকান হতো না। আপনি জায়গা দিয়েছেন, শুরুর টাকা দিয়েছেন, গ্রামের মানুষদের বলেছেন আমাদের কাছে আসতে। আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। না 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 না, এটা তোমাদের প্রাপ্য। আমি তোমাদের সাথে যা করেছিলাম আগে, সেটা মনে করলে এখনো লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। বাকি জীবনটা আমি মানুষের ভালো করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমাদের কাছে এটাই আমার প্রার্থনা, আর একটা মাত্র উপায় ছিল। কাকাবাবু, আপনি বদলে গেছেন, পুরোপুরি অন্য মানুষ হয়ে গেছেন, সেটাই সবচেয়ে বড় কথা। বৈদ্যনাথ বাবা বলেছিলেন মানুষ চাইলে যে কোনো সময় বদলাতে পারে, আপনি তার জীবন্ত প্রমাণ। বৈদ্যনাথ বাবা এখন কোথায়? অনেক দিন দেখি না ওনাকে। ওনাকে ধন্যবাদ জানাতে চাই। বাবা বলেছিলেন ওনার কাজ এখানে শেষ, উনি চলে গেছেন অন্য গ্রামে অন্য মানুষদের সাহায্য করতে। যেখানে দুঃখী মানুষ আছে সেখানেই উনি যান। উনি সত্যিকারের মহাপুরুষ। আমার মতো পাপী মানুষকেও শিক্ষা দিয়ে গেছেন, নতুন পথ দেখিয়ে গেছেন। কাকাবাবু, আসুন আসুন, বসুন একটু। আজ আপনাকে কচু পাতার চিংড়ি ভাজা খাওয়াবো, আমাদের নিজেদের হাতে বানানো। দিদি, এক প্লেট গরম গরম দাও কাকাবাবুকে। এই চিংড়ি ভাজা বিক্রি করেই আমরা টাকা উপার্জন করছিলাম। কোনো জায়গা থেকে চুরি করে বা কোনো সম্পত্তি আমরা পাইনি। শুধুমাত্র নিজেদের মা আমাদের যেটা শিখিয়ে গিয়েছিল, আমরা আমাদের সেই কাজকেই মানুষের ভালো করার জন্য, সেবা করার জন্য কাজে লাগাচ্ছিলাম। আচ্ছা মা, আমি একবার খেয়ে দেখি তো কেমন হয়েছে। আহা আহা, কি সুন্দর খেতে হয়েছে। এত সুন্দর রান্না আমি আগে কোনোদিন খাইনি। সত্যি তোমার হাতের রান্না অনেক সুন্দর। দিদি দেখ, কত মানুষ এসেছে আজ। আজকে মা বেঁচে থাকলে কত আনন্দিত হতেন, আমাদের ওপর কত গর্বিত হতেন। মা ওপর থেকে দেখছেন রে কল্যাণী, ওনার শেখানো রান্না দিয়েই আমরা আমাদের জীবন গড়ে তুলতে পেরেছি, তোকে রোগের হাত থেকে বাঁচাতে পেরেছি। এটাই আমাদের কাছে অনেক। চল চল, আমরা আমাদের কাজ করি। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।